মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীতিশা অক্ষয় খুব ছোটবেলা থেকে বন্ধুত্ব পাশাপাশি বাড়ি, তখন তো আর প্রেম ভালোবাসা ছিল না, বন্ধু ছিল বোধহয়। না ব্যাপারটা কি, আমি বলতে গেলে শত্রু, মানে শত্রুই ছিলাম আমরা। আমার মায়ের বন্ধু ছিল আমার শাশুড়ি মা, আচ্ছা। একই পাড়াতে। তো শুরুটা ওইভাবেই হয়। আমার 15 বছর বয়স, তখন আমার মা মারা যান। মা মারা যাওয়ার পর আস্তে আস্তে করে এমন একটা বাজে পরিস্থিতিতে চলে গেল পরিবারগত দিক থেকে, আমি দীঘা পালিয়ে চলে যাই। দীঘাতে আমি একটা হোটেলে বাসন মাজতাম এবং খাবার সার্ভ করতাম। আমি যতটুকু চেষ্টা করেছি, আমার বাবা দাদা, ইভেন আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আমার জন্য অনেক করেওছে। ভোরবেলা উঠে রান্না বান্না করা, আমাদের দুজন ভাইকে মানুষ করা, সেও করেছে। ওই করে করে যেটুকু টাকা পেতাম ঘরে দিতাম, যেটুকু টাকা পেতাম নিজের খরচায় আমি করতাম। 2020 সালে কোভিডে আমি প্রায় 2 বছর কাজ করি এবং দীঘা থেকে যখন বাড়ি ব্যাক করি, আমার এক দাদা বলে, এখন তো ফুড ব্লগিংটা খুব চলছে রে, তা তুই একটা কাজ কর, তুই ফুড ব্লগিং কর। একা একা আমি ফুড ব্লগিংটা স্টার্ট করি। আর এই এতগুলো দিনে নীতিশার সঙ্গে কোনো যোগাযোগ? ছোটবেলার পর আর যোগাযোগ কোনো কিছু ছিল না। যাই হোক, আস্তে আস্তে করে ওইভাবেই উঠে আসা। আমার ফুড পিপল বলে একটা ফুড ব্লগিং চ্যানেল আছে এবং পেজও আছে, যার বর্তমানে ফলোয়ার সংখ্যা 5 লক্ষের কাছাকাছি। আর আমার ছোট্টবেলায় একটা আশা ছিল, যখন আমি ওই 15-16 বছর বয়সে দীঘায় গিয়ে বাসন মেজেছি, তো আজকে মধ্যমগ্রামের বুকে আমি সবার জন্য খুব চিপ রেটে এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আমি একটা রেস্টুরেন্ট খুলেছি, যার নাম কম্বো পাড়া। যেই কম্বো পাড়ায় পোলাও থেকে শুরু করে আজকে প্রচুর আইটেম, এবং যার প্রত্যেকটি খাবারের দাম 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 70 টাকা, 60 টাকা, 200 টাকা, এর বেশি কিছু নেই। আমি চাই যাতে প্রত্যেকটা মানুষ কম্বো পাড়াতে এসে ভালো মতো খাক অ্যাফোর্ডেবল প্রাইসে। প্রথম তো আমার শাশুড়ি মা এবং নীতিশা এবং আমার শ্বশুর মিলেই রান্না করতো। আচ্ছা, এখন আমরা অনেক স্টাফও রেখেছি। হ্যাঁ, অনেক স্টাফ রেখেছি। আজকে কর্মচারীরা ওখানে এসছে, কর্মচারী বলবো না, ওরা আমার মানে খুব কাছের। কোথায় আমি হোটেলে বাসন মাজতাম, কোথায় আজকে জি নাম্বার 1-এ। এটাই তো আমার কাছে জীবনে বড় পাওয়া, আর কি পাই। থ্যাংক ইউ সো মাচ জি বাংলা, থ্যাংক ইউ সো মাচ জি নাম্বার 1। নীতিশা, তুমি মধ্যমগ্রামে, ও তো অন্য জায়গায় ছোটবেলায় ছিল শত্রু, তাকে তুমি খুঁজে পেলে কি করে? যখন ওর ইউটিউব জার্নিটা শুরু হয়, তখন আমাদের সব ফ্রেন্ড সার্কেল আবার এক হয়ে তারপর আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি, ওখান থেকে আমাদের আবার কথা শুরু হয়। আচ্ছা, 2022 ও আমাকে ফার্স্ট বলে আমার তোকে খুব পছন্দ। আমি বলছি, কি তুই আমাকে পছন্দ করিস? না, এটা হতে পারে না, কারণ আমি এই জিনিসটা তো মেনে নিতে পারবো না যে বন্ধুত্বের মধ্যে আবার এইসব কিছু হয়। তো ওই থেকেই আমাদের প্রেম আবার শুরু হয়। দুই পরিবারের সহমতে আমরা বিয়ে করি। বর্তমানে আমাদের 7 মাস হতে চলেছে। তো নীতিশা, এই ছোটবেলার বন্ধু, 7 মাস হলো বিয়ে হয়েছে, কি বুঝছো বলো তো? আগে মনে হতো কি যে খুব হাসি খুশি, কিন্তু বিয়ের পরে মনে হচ্ছে একটু রাগটা একটু বেশি। রাগি? আমি বিয়ের পর একটা জিনিস বুঝেছি, ও খুব শর্ট টেম্পার, অল্পতে রেগে যায়। ও তোমাকে বলছে রাগি, তুমি ওকে বলছো রাগি? হ্যাঁ, না না, রাগের কথা দুজনেই রেগে থাকো সারাক্ষণ। ধো কিছু একটা বললাম ওকে, যে আজকে জানো তো এত টাকা সেল হয়েছে। কি ব্যাপার, এত টাকা সেল কি করে হয়? না, ব্যাপারটা আজকে তো এত টাকা সবজি এসছে, এত টাকা চাল এসছে, এত টাকার এসছে, সেলটা এরকম কেন? তুমি আমার উপর কেন চিল্লাচ্ছ? না, আমি চেল্লাই না, মানে আমার ভয়েস যদি ওরকম হয় হ্যাঁ, তখন বলবে তুমি কেন চেল্লাচ্ছ। আমি বলছি তুমি কেন চেল্লাচ্ছ, এরকম ব্যাপারটা হয়ে যায়। ঘরের মধ্যে এরকম আমাদের মধ্যে চলে, আবার সব ঠিক হয়ে যায়, কারণ ও নিজে খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়। নীতিশা, দোকানে কিছু সামলাচ্ছ, কিছু বুঝছো দোকানে? ম্যানেজমেন্টটা দেখছি, দেখছো? যতটা পারছি ততটা দেখার চেষ্টা করছি। খুব ভালো, খুব ভালো লাগলো কথা বলে অক্ষয় এবং নীতিশার সাথে। শূন্য থেকে শুরু করে আজ তুমি কত সাকসেসফুল অক্ষয়। ঠাকুরের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ তোমার সাথে আছে। সৎ পথে এগিয়ে যাও, ভালো করে কাজ করো, কর্মই শেষ কথা। ভালো করে কাজ করবে, কেউ আটকাতে পারবে না। একদম দিদি। আর নীতিশা, একটু মাথা গরমটা কমিয়ে দিও। না, ও খুব ভালো, মানে আমি তো বলবো, মানে ও এইভাবে আমার লাইফে আমার মায়ের যে জায়গাটা ছিল সেটা ও ফুলফিল করছে। খুব ভালো। কেয়ার থেকে শুরু করে, আমার দোকান দেখা থেকে শুরু করে, ও ঘর দেখা থেকে শুরু করে, মাল্টিটাস্কিং, মানে এটা আমার কাছেও আনএক্সপেক্টেড ছিল যে ও এই জিনিসটা হবে। তো এটা সত্যি আনএক্সপেক্টেড, এবং এই ঋণ হয়তো আমি ওকে কোনোদিন হয়তো আমি আর শোধ করতে পারবো না, এটাই আমার কাছে বলার বিষয়। পূজা সুরজি, পরিচয় কিভাবে? আমাদের অ্যাকচুয়ালি পরিচয়টা 2017 সালের লাস্টের দিকে ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। এবারে আমি দেখেছিলাম যে আমার অনেক মিউচুয়াল ফ্রেন্ড, মানে ওর সাথে ফ্রেন্ডের রয়েছে, তো সেই জন্য আমি অ্যাকসেপ্ট করি। এবার অ্যাকসেপ্ট করে টুকটাক ওই হাই হ্যালো কথা হতো। এবার ও কথা যখন বলতো আমাকে জিজ্ঞেস করেছে কোথায় থাকো, কি বৃত্তান্ত, মানে আমি সবটা বলেছি। এবার আমি তখন মানে কলেজে পড়ার সাথে সাথে আমি অনেক অল্প বয়স থেকে টিউশন পড়াই, যাতে বাবা মার পাশে একটু দাঁড়াতে পারি বা নিজের
খরচাটা চালাতে পারি। তো টিউশন পড়াই, ও কি করলো মানে খোঁজ খবর নিয়ে আমি কোন কোন বাড়িতে টিউশন পড়াই ও সবটা খবর নিয়েছে। কাছাকাছি থাকতো দুজনে? হ্যাঁ, মানে আমি থাকি বারাসাত, ও থাকে দত্তপুকুর। এবারে ও কি করতো, অফিস থেকে ফিরতো, এবার অফিস থেকে ফিরে ও ঠিক আমাদের পাড়ার ঠিক মুখটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, মানে ওই যে আমি পড়াতে যাবো ও আমাকে দেখবে। তখন ওই যে ব্লগ করা শুরু করলো, সেই ব্লগের ধারাবাহিকতা এখনো পর্যন্ত বজায় আছে। এখন যখনই রাগারাগি হয় নিজেই ব্লক করে দেয়, নিজেই আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এখন আবার ফ্রেন্ড রিকোয়েস্টের কি আছে? মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের না, ওর যখন রাগ হয়, ওর রাগ প্রকাশ করার একটাই পদ্ধতি হচ্ছে ফেসবুকে আনফ্রেন্ড করে দেবে, ব্লক করে দেবে, আবার নিজেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আবার নিজেই অ্যাকসেপ্ট করবে। সেটা আমি আর অ্যাকসেপ্ট করি না। তো ফেসবুকে তো অনেক ফ্রেন্ড থাকে, সেখান থেকে স্পেশাল কি মনে হলো সুরজিৎকে? ম্যাডাম, আমি হচ্ছি পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের কর্মচারী। আচ্ছা। ছোটবেলা বাবা মারা গেছে, আমার দাদাই আমাকে পড়াশুনো করিয়ে বড় করেছে। তারপরে 2016-17 সাল নাগাদ চাকরি পাই। তারপরে আমিও একটা হাত খুঁজছিলাম, আমার বাড়ির থেকেও বলছিল বিয়ের কথা। তো আমি চেষ্টা করেছিলাম যে আমি নিজে যতক্ষণ না যে দেখবো ততক্ষণ আমি বিয়ে করবো না। তখন ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ও অ্যাকসেপ্ট করে, কিন্তু ও তো আর রাজি হচ্ছে না। তারপর যখন আমি আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমাকে ব্লক করে। ওকেই বা পাঠালে কেন? আমি তো মানে অনেককে পাঠিয়েছিল, এবার দেখছে যে কোন ঢিলটা লাগে, ব্যাপারটা ঠিক এরকম। অনেককে পাঠিয়েছে? আচ্ছা। এবার আমি একটা লোকেশন চেয়েছিলাম, এই লোকেশনের মধ্যে দেখলাম না একজন রেসপন্স করছে, তারপর আমি যোগাযোগ করি। মানে তুমি ভেবে নিয়েছিলে যে ফেসবুক থেকে জীবনসঙ্গীকে পাবো? হ্যাঁ, ফেসবুক থেকে শুরু হয়েছে, ফেসবুক থেকে জীবনসঙ্গী পেয়েছি। পূজা রাজি হলো কিভাবে? ও যখন আমার সাথে ওরকম ধারাবাহিকতা চললো, ব্লগ করছি, আনফ্রেন্ড করছি, এই করতে করতে 2020-তে করোনা হলো। ঘরে বসে বসে আমি আর ভাই মানে কম্পিটিশন করে আঁকতাম। আঁকতে আঁকতে কি হতো, আমাদের জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছে। এবার ও যেহেতু ফুড অ্যান্ড হ্যাপিতে চাকরি করে, ওর তো কন্টিনিউ লকডাউন পিরিয়ডে অফিস খোলা। এবার ওকে বলেছিলাম যে তুমি কি একটু আমাকে এনে দিতে পারবে, আমি তো বাড়িতে বসে আঁকি, তো আমার শেষ হয়ে গেছে, একটু জিনিসগুলো দরকার। এবার ও আমাকে এনে দেয়। এবার আমি টাকাটা দিতে যাই, ও ফেরত নেওয়ার সময় কি করেছিল, ওই 500 টাকার নোটে আমাকে বলেছিল আজকে ডেট দিয়ে সাইনটা করে দাও, এই টাকাটা আমি সারা জীবন রেখে দেবো। ইনফ্যাক্ট ওই টাকাটা আজও ওর মানিব্যাগে আছে দিদি, ওই টাকাটাও নিয়েও এসছে সাথে, মানে ওই টাকাটা আজও ও মানে নিয়ে ঘুরে, 2020 এই টাকাটা ওই টাকাটাও আজও নিয়ে ঘরে টাকাটা, মানে আমি যে তোমার কাছে আমার কি জিনিস আছে, ওর ওই মানিব্যাগে টাকাটা আজও থাকে। তো এইভাবে তারপর আমাদের শুরু হলো। আমারও মনে হলো যে না, এবার ছেলেটা হয়তো ভালো। ওর বাড়িতে ও যখন বলে, ওর বাড়ির থেকে রাজি না, কিন্তু আমি আবার আমার মাকেও ছবি দেখিয়েছিলাম, আমার মা রাজি হয়েছে, আমার মা এসছে, আমার শাশুড়ি মা তিনিও এসছে, তিনি রাজি না। আমাকে একদিন ফোন করেছিল, যে ফোন করে বলেছিল তুমি এই সমস্ত বিষয়ে এগিয়েও না, আমরা তোমার সাথে দিতে ইন্টারেস্টেড নই। কিন্তু আমি তখন ওপেন বলেছিলাম যে আমি এখানেই বিয়ে করব, আপনি দেখবেন এবং আপনি আমাকে ডেকে আদর করে খাওয়াবেন। তো সেটা আজকে চলছে। বিয়ের পরে সমস্যা একটাই, সমস্যা হচ্ছে আমি আগে খুব খেতে ভালোবাসতাম, কিন্তু এখন ওই পটলের ভর্তা খেয়ে খেয়ে আমার আর কিছু খেতে ভালো লাগে না। পটলের ভর্তা ওই একটাই রান্না করে? সেটাই তো, ছাড়া আর কিছু ভালো পারে না। অ্যাকচুয়ালি আমি বলি আমার কথাটা, মানে আমি বাংলাদেশি ব্লগ দেখে আমি ওকে ওই ভর্তাটা করে খাইয়েছিলাম। এবার ওর খুব ভালো লেগেছে, ও বলছে করে দেবে, খুব ভালো লেগেছে। এবার বিষয়টা হয়ে গেছে আমি ওকে এতবার খাইয়ে দিয়েছি যে ওর এবার পচে গেছে। সকাল বিকেল পটলের ভর্তা। তুমি যে বলেছিলে একদম মিউট, সেটা নয়, কথা বলছো তো সুন্দর। আসলে দিদি আমি এত কথা বলি, আমার এমন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ম্যাডাম, কিছুটা তুলো আমার কাছে রাখতে হয়, সেটা এখনো নিয়ে বেরিয়েছি। যখনই দেখি যে ওর কথার এগেইনস্টে আমাকে বলতে হবে, যখন বললে সমস্যার সৃষ্টি হবে, তখন আমি দুটো কানে তুলে দিয়ে দিই, আমি হেসে যাই, ও মনে করে হাসছে, একটা সুস্থ সম্পর্ক বজায়। খুব ভালো থেকো পূজা। এবং জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।